নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পড়ছেন এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের অনুরোধে আজকের আবার চলে এলাম যে লাস্ট মিনিট সাজেশান নিয়ে। আপনাদের আজকের যে পেপারগুলো আমি আলোচনা করব সেটা ডিএসপিএস 41 এবং ডিএসপিএস 11, অর্থাৎ আপনার ডিএসপিএসের 11 এবং 41, এই দুটো পেপারে আজ লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি আলোচনা করব এবং যে কটা দেবো আশা করি এই কটাই আপনাদের খাটলে আপনি 70 থেকে 80% কমন পাবেন। তবে যে সকল স্টুডেন্ট আমাদের কাছ থেকে নোটস নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আমি যে নোটসটা দিয়েছি নোটসটা পড়বেন, ওর মধ্যে 100% কমন পেয়ে যাবেন, কারণ ওখানে একটু বেশি প্রশ্ন দেওয়া আছে। এখানে মাত্র অল্প কটা হাতে গোনা প্রশ্ন দিচ্ছে, যারা একেবারে সময় পান না, বারবার মেসেজ করছেন, তাদের জন্য এই প্রশ্ন কটা দিলাম। যদি এইটুকু খাটেন আপনারা 70 থেকে 80% হয়তো কমন পাবেন। যাই হোক, চলুন আমি শুরু করি। প্রশ্ন খুবই সীমিত দেব, এই কটা প্রশ্ন আপনি ভালো করে করুন, এর মধ্যেই সমস্তটাই হয়তো কমন পেয়ে যেতে পারেন। চলুন শুরু করি। আরে হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অন করবেন এবং আগামী দিনে যে বাকি পেপারগুলো আছে যদি লাগে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আজকের ডিএসপিএস 11-এর প্রথম প্রশ্ন, যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের প্রয়োজনীয় অধিকার সম্পর্কে আপনি যা জানেন লিখুন, অথবা প্রশ্নটা ঘুরিয়েও কখনো আসে, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ প্রকল্পের প্রয়োজনীয় অধিকার সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে সম্মিলিত জাতিপুঞ্জের আলোচনায় মানবাধিকার ঘোষণাপত্রটি বিবৃত করো। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ বা মানবাধিকার সম্পর্কে এই অধ্যায়টা খুব ভালো, খুব সহজ আছে, খুব যে কঠিন হবে তা না। প্রশ্ন কটা যদি ঠিকঠাক করেন এতেই দেখবেন সব পেয়ে যাবেন। পরের প্রশ্ন আসছে, কী কী ক্ষেত্রে অধিকারের সর্বজনীন অধিকার বলে স্বীকৃত করা হয় এবং যে কোনো তিনটি অধিকারগুলি বিশ্বজনীন অধিকার বলে ঘোষণা করা হয় সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারত এবং পূর্ব পাকিস্তানের মানবাধিকার সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, মানবাধিকারের কয় প্রকার ও কী কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। স্টার মেরিনিন পরীক্ষাতে এই প্রশ্নটা পাবেন, মানবাধিকার কাকে বলে, এর অর্থ, প্রকৃতি এবং এর উৎপত্তির ইতিহাস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। এটা পরীক্ষাতে আপনি পাবেন। পরের প্রশ্ন আসছি, মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন, যে পৌর এবং রাজনৈতিক অধিকার সম্পর্কে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, মানবাধিকারের তৃতীয় প্রজন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। কখনো বা প্রশ্নটা ঘুরিয়ে আসে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম সম্পর্কে মানবাধিকারের যে ধারণা আছে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশদভাবে আলোচনা করুন যে নতুন দাবিগুলি দেশের ক্ষেত্রে কতটা উদাহরণযোগ্য বা গ্রহণযোগ্য সে সম্পর্কে আপনি যা আলোচনা করে যে উপজাতি লোকজীবন সংরক্ষণ এবং বসবাসের যে ব্যবস্থা, শিশুদের যে শোষণের বিরুদ্ধে অধিকার আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, মানবাধিকারের জাতিসংঘের যে ঘোষণাপত্রে বিবৃত করুন। নেক্সট প্রশ্ন, যে জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃতি মানুষের যে মানবাধিকারের সমূহ সম্পর্কে যা জানা লেখো। পরের প্রশ্ন, যে বর্তমান মানবাধিকার প্রাসঙ্গিকতা কতখানি তা সে সম্পর্কে ধারণা দিন। আজকেকার লাস্ট যে প্রশ্নটা আমি দেবো সেটা হচ্ছে, মানবাধিকার প্রসঙ্গে যে বিতর্ক দানা বেঁধেছিল, মানবাধিকার প্রসঙ্গে যে বিতর্ক দানা বেঁধেছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এই হলো ডিএসপিএস 11-এর যে কটা প্রশ্ন করতে হবে সে কটা বলে দিলাম। এবার আসছি ডিএসপিএস 41-এর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন কটা না করলে নয় সেই কটা, একেবারে স্টার মেরে নিন। পররাষ্ট্র নীতি ধারণা জাতীয় স্বার্থে সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন, ভিয়েতনামের বিরুদ্ধে যে যুদ্ধে আমেরিকা পরাজয় হয়েছিল সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন, নেহেরু পঞ্চশীল নীতি সংক্ষেপে বর্ণনা করে, অথবা এরম আছে বান্দার সম্মেলন সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার যে ফোরাম হিসেবে সার্কের ভূমিকা আলোচনা করো এবং তার সীমাবদ্ধতা কতটা ছিল।
পরের প্রশ্ন, দাঁতাত কি? বিশ্ব রাজনীতিতে দাঁতাতের উত্থানের কারণ এবং তার গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন বলছে, এটা স্টার মেরে নিন। বৈদেশিক নীতি কাকে বলে? আবার বলছে বিদেশ নীতি কাকে বলে? এর সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, যে কূটনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্কের পার্থক্য আলোচনা করো, অথবা এরকম আসে আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতির মধ্যে তুলনামূলক আলোচনা করে বিস্তারিত আলোচনা করো। অ্যাকচুয়ালি এই প্রশ্ন কটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করবেন। পরের প্রশ্ন, স্থিতিশীল গণতন্ত্র গঠনে পাকিস্তানের ব্যর্থতার পিছনে যে সমস্ত কারণগুলি আছে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের মতো দেশে সোভিয়েত ইউনিয়নে ভেঙে পড়ার পিছনে যে কারণগুলি ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নির্জোট আন্দোলন অবদান সংক্ষেপে আলোচনা করে নির্জোটের পরিপ্রেক্ষিতে যে রাষ্ট্রসংঘের সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন, স্টারমেরিনের স্নায়ুযুদ্ধের পর জাতীয় সংঘের যে প্রণালী কী পরিণত হয়েছিল সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। এটা স্টার মেরিন, পরীক্ষা খুললেই দেখতে পাবেন এই প্রশ্নটা আছে। পরের প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের যে কারণ বা উদ্দেশ্য সম্পর্কে কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব কতটা সে সম্পর্কে আলোচনা করো। এটাও স্টার মেরিন পরীক্ষাতে এটা আছে। আর একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা SAARC। ঠিক আছে, আবার বলছি SAARC সমস্যাগুলি কী কী, সার্কের গঠনের সাফল্যতার পিছনে যে কারণগুলি আছে সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বেশি ঠান্ডা লড়াইয়ের যে ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা কী ছিল, এবং অথবা এরকম ছিল যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পিছনে যে কারণগুলি ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এই হলো আপনার টোটাল প্রশ্ন। ধন্যবাদ, ভালো থাকুন। যে পেপারটা লাগবে মেসেজ করুন, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।